বিভিন্ন যৌগের আকৃতি, বন্ধন কোণ এগুলো কেমন হয় এবং এগুলো কিভাবে পরিবর্তিত হয় এই বিষয়টা আমরা জানব। যেমন স্যার এখানে কিছু যৌগ লিখতেছি। CH4 এই যৌগটির নাম হচ্ছে মিথেন। NH3 এই যৌগটির নাম হচ্ছে অ্যামোনিয়া। PH3 এই যৌগটির নাম হচ্ছে ফসফেট। H2O এটি হচ্ছে পানি। H2S এটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এখন এই সবগুলো যৌগের ক্ষেত্রে একটি জিনিস কমন আছে, সেটা হচ্ছে এই সবগুলো যৌগের কেন্দ্রীয় পরমাণুতে sp3 সংকরণ ঘটছে। এখন আমরা জানি কোন একটি যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যদি sp3 সংকরণ ঘটে তখন অণুর আকৃতি হয় চতুস্থলকীয়। অণুর আকৃতি হয় চতুস্থলকীয় এবং বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। এটা আমরা সবাই কিন্তু জানি না ভাই, এটা আমরা জানি। এখন মিথেনের ক্ষেত্রে এই বন্ধন কোণটা 109.5 ডিগ্রি হলেও অ্যামোনিয়ার ক্ষেত্রে একটি লোন পেয়ার ইলেকট্রন থাকায় বন্ধন কোণ কমে হয়ে যায় 160 ডিগ্রি। আবার ফসফিনের ক্ষেত্রেও একটি লোন পেয়ার আছে, কিন্তু বন্ধন কোণ আরো কমে হয়ে যায় কি 94 ডিগ্রি। আবার পানির অণুর ক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রন আছে দুইটি, এই ক্ষেত্রে বন্ধন কোণ কমে হয় 104.5 ডিগ্রি। H2S হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে হয় 92.12 ডিগ্রি। তাহলে এখানে শিকার বিষয় কি? শিকার বিষয় হচ্ছে সংকরণ একই রকম হলে বন্ধন কোণ একই রকম হওয়ার কথা ছিল, কিন্তু বন্ধন কোণ একই রকম না হয়ে বন্ধন কোণের পরিমাণ ভিন্ন ভিন্ন রকম কেন হয়ে যাচ্ছে, এই বিষয়টাই মেইনলি আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে, জানতে হবে। তাহলে বন্ধন কোণ কি দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা যদি বুঝাই ফেলতে পারি তাহলে তোমাদের কাছে বিষয়টা নরমাল মনে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে স্যার এখানে একটা মৌল লিখলাম, এটা মনে করো কার্বন। তো কার্বনে এগুলো হচ্ছে sp3 সংকরিত 4টি অরবিটাল। কার্বনের sp3 সংকরিত কি, এবং কার্বন যখন তার ইলেকট্রনগুলো হাইড্রোজেনের সাথে কি করছে, শেয়ার করছে, এগুলো মনে করো কার্বন হাইড্রোজেন 4টি বন্ধন। ভালো করে বুঝতে হবে, এগুলো কার্বন হাইড্রোজেন কয়টি বন্ধন। এখন কার্বন আর হাইড্রোজেন মিলে যেহেতু ইলেকট্রনগুলো শেয়ার করছে, ফলে ইলেকট্রন ম্যাগ উভয় পরমাণু নিউক্লিয়াসের মাঝখানে এইভাবে পরিব্যাপ্ত আছে। এইখানে ইলেকট্রন ম্যাগ উভয় নিউক্লিয়াসের মাঝখানে পরিব্যাপ্ত আছে। ইলেকট্রন ম্যাগ উভয় নিউক্লিয়াসের মাঝখানে পরিব্যাপ্ত আছে। ইলেকট্রন ম্যাগ উভয় নিউক্লিয়াসের মাঝখানে পরিব্যাপ্ত আছে। এই ইলেকট্রনগুলো যেহেতু বন্ধনে আছে, এই জন্য এই ইলেকট্রনগুলোকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। এগুলোকে কি বলা হয় ভাইয়া? এগুলোকে বন্ড পেয়ার ইলেকট্রন বলা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় বন্ড পেয়ার ইলেকট্রন যেহেতু একই রকম, সেই জন্য সব জায়গায় বিকর্ষণের পরিমাণও কি একই রকম। এই জন্য এখানে সবগুলো বন্ধন কোণ কি থাকে, সমান থাকে। এই জন্য হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের পরিমাণ হয় 109.5 ডিগ্রি। তাহলে মিথেনের বন্ধন কোণের পরিমাণটা সব জায়গায় সমান কেন বুঝতে পারছো? কারণ সব জায়গায় ইলেকট্রন ঘনত্ব সমান, ফলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ সব জায়গায় কি সমান। এখানকার বন্ড পেয়ার এখানকার বন্ড পেয়ারকে যে বিকর্ষণ করছে, এটাকে আমরা সংক্ষেপে এভাবে দেখাই বন্ড পেয়ার বিকর্ষণ। বাংলায় লিখলে বন্ধন যোগ ইলেকট্রন বিকর্ষণ। এই বিকর্ষণ সব জায়গায় সমান, এই জন্য বন্ধন কোণ সব জায়গায় সমান। ক্লিয়ার? বুঝতে পারছো এখন? তাহলে স্যার অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, কথা শুনি। স্যার অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুটা আছেই, এটারও sp3 সংকরণ হয়েছে। ভালো করে বুঝিও, sp3 সংকরণ হয়েছে। sp3 সংকরণ মানে 4টি কি পাবো, সংকরিত অরবিটাল পাবো। এই sp3 সংকরণে 4টি কি অরবিটাল পাইছি, সংকরিত অরবিটাল পাইছি।
এর মধ্যে এই নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া ইলেকট্রন কিন্তু থেকে যায়, আর বাদ বাকি ইলেকট্রনগুলো নাইট্রোজেন কার সাথে শেয়ার করে? হাইড্রোজেনের সাথে শেয়ার করে। ঠিক আছে ভাই? এখন যে এক জোড়া ইলেকট্রন থেকে যায়, এইদিকে মনে করো নাইট্রোজেন হাইড্রোজেন উভয়ে থাকার কারণে ইলেকট্রন উভয়ের মধ্যে কি হচ্ছে? শেয়ার হচ্ছে। নাইট্রোজেন হাইড্রোজেন উভয়ের মধ্যে ইলেকট্রন শেয়ার হচ্ছে, নাইট্রোজেন হাইড্রোজেন উভয়ের মধ্যে ইলেকট্রন শেয়ার হচ্ছে, ফলে এই ইলেকট্রনগুলো উভয় পরমাণুকে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রনগুলো। কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে যেহেতু এদিকে আর কোনো পরমাণু নেই, ফলে নাইট্রোজেনের ইলেকট্রনগুলো সব কোথায় আছে? নাইট্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। ফলে দেখা যাচ্ছে এই নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ঘনত্ব কি, আর এখানে যেগুলো বন্ধনে আছে সেগুলোর ইলেকট্রন ঘনত্ব কি? ইলেকট্রন ঘনত্ব কম। আগে এই শব্দটা বুঝছো কিনা বলো? নাইট্রোজেনের ইলেকট্রনগুলো যেহেতু টানার মতো আর কেউ নেই, শেয়ার করার মতো কেউ নেই, সবগুলো কেন্দ্রীয় পরমাণুর উপর আছে, ফলে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কি? বেশি, আর এখানে ইলেকট্রন ঘনত্ব কি? কম। ফলে দেখা যাচ্ছে এই ইলেকট্রনগুলোর নাম হচ্ছে আবার লোন পেয়ার ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোর নাম হচ্ছে কি? বন্ড পেয়ার ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোর নাম বন্ড পেয়ার ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোর নামও কি? বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে এখানে কি হচ্ছে? এখানে বলা হচ্ছে এই লোন পেয়ার ইলেকট্রনে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি, লোন পেয়ার ইলেকট্রনে যেহেতু কি ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে এই লোন পেয়ার এই বন্ড পেয়ারকে যে বিকর্ষণটা করবে, লোন পেয়ার বন্ড পেয়ারকে যে বিকর্ষণটা করবে, মানে এই ইলেকট্রনগুলো এটাকে যে বিকর্ষণটা করবে, সেটি বন্ড পেয়ারকে যে বিকর্ষণ করবে তার তুলনায় বেশি হবে। কেন? কারণ লোন পেয়ারের কাছে ইলেকট্রন ঘনত্ব কি আছে? বেশি আছে। যেখানে নেগেটিভ চার্জ বেশি, সেখানে বিকর্ষণ করার ক্ষমতাও কি হবে? বেশি হবে। এই জন্য লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের পরিমাণ বন্ড পেয়ারের বিকর্ষণের পরিমাণের চেয়ে যেহেতু বেশি, ফলে যে কাজটা হবে সেটা উপরের দিক থেকে লোন পেয়ার এদেরকে বিকর্ষণ করে ধাক্কা দিয়ে এই বন্ধনটাকে এভাবে একটু নিচে নামাই ফেলবে। একটু নিচে নামাই ফেললে তখন হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণের পরিমাণ কিছুটা কমে গিয়ে হয়ে যাবে 107। এখন কি বুঝতে পারছো কেন এটার ক্ষেত্রে সব জায়গায় সেম, কিন্তু এটার ক্ষেত্রে বন্ধন কোণ আদর্শ মানের চেয়ে কমে গেছে? কারণ এখানে কি থাকার কারণে লোন পেয়ার। তো লোন পেয়ারের কি বেশি? যে ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে কি করে? যে বিকর্ষণ বেশি করে, বিকর্ষণ করলে বেশি করলে কি হয়? বন্ধন কোণ ছোট হয়ে যায়। কিসের তুলনায়? স্বাভাবিকের তুলনায় বন্ধন কোণ ছোট হয়ে যায়। সবাইকে বুঝতে পারছেন? ভালো করে বুঝতে পারছেন? ভেরি গুড। যদি সবাই এতটুকু পর্যন্ত বুঝে যান, এবার আসেন আরেকটা বিষয় আপনাদেরকে আমি বুঝাই। মনে করেন আমি এখানে একটা পানির অণু দিছি, ভালো করে বুঝেন, এটা হচ্ছে পানির অণু, পানির অক্সিজেন। তো পানির অণু কি সংকরণ করছে? sp3 সংকরণ করছে। তো sp3 সংকরণ করলে এটা একটি সংকরিত অরবিটাল, এটা একটি সংকরিত অরবিটাল, এটা একটি সংকরিত অরবিটাল, এটা একটি সংকরিত অরবিটাল। এটা হচ্ছে অক্সিজেনের সংকরিত কয়টা অরবিটাল দেখতে পাচ্ছেন আপনারা? 4টি। এর মধ্যে অক্সিজেনের 2টি লোন পেয়ার আছে, তাহলে এটাও লোন পেয়ার, এটাও লোন পেয়ার, তার মানে তার ইলেকট্রনগুলো কারোর সাথে শেয়ার করে না। কিন্তু এখানে ইলেকট্রনগুলো কার সাথে শেয়ার হয়েছে? হাইড্রোজেনের সাথে শেয়ার হয়েছে। এখন বুঝতে পারছো? এখন এই ইলেকট্রনটা অক্সিজেন আর হাইড্রোজেন শেয়ার করছে বিধায় ইলেকট্রন বেগের ঘনত্ব উভয় নিউক্লিয়াসকে পরিভ্রমণ করবে, ফলে ইলেকট্রন এভাবে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়লে ইলেকট্রনের ডেনসিটি কি হয়ে যাবে? কমে যাবে। বাট এই লোন পেয়ার ইলেকট্রনগুলো তো এদিকে কার কাছে যাচ্ছে না, তারা কার কাছে আছে? শুধু কেন্দ্রীয় পরমাণুর কাছে আছে। ফলে কেন্দ্রীয় পরমাণুর কাছে থাকার কারণে এই জায়গাটাতে ইলেকট্রন ঘনত্ব কি হবে? বেশি হবে। সেইম ভাবে ইলেকট্রনগুলো কেন্দ্রীয় পরমাণুর কাছে থাকার কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি হলে এখানে দেখো কি কি আছে? এখানে আছে লোন পেয়ার ইলেকট্রন, এখানেও আছে লোন পেয়ার ইলেকট্রন, এখানে আছে বন্ড পেয়ার ইলেকট্রন, এখানেও আছে বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে কয় ধরনের বিকর্ষণ হচ্ছে দেখো? এখানে লোন পেয়ারকে বিকর্ষণ করছে, কারণ ইলেকট্রনকে বিকর্ষণ করবে। জাস্ট এতটুকু মনে রাখলে হবে। লোন পেয়ার কাকে বিকর্ষণ করছে? লোন পেয়ারকে বিকর্ষণ করছে। আবার লোন পেয়ার কাকে বিকর্ষণ করছে? বন্ড পেয়ারকে।
আবার বন্ড পেয়ার কাকে বিকর্ষণ করছে? বন্ড পেয়ার। এখন তোমাকে তোমার সাধারণ জ্ঞান দিয়ে বলতে হবে এদের মধ্যে কোন জায়গায় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম। এই তিনটা বিকর্ষণের মধ্যে কোন বিকর্ষণে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম? বন্ড পেয়ার, বন্ড পেয়ার দুইটার মধ্যে ইলেকট্রন ঘনত্ব কম, এই জন্য এটার শক্তি সবচেয়ে কম। লোন পেয়ারে যেটা একটা কি ছিল, ইলেকট্রন ঘনত্ব বেশি সম্পন্ন ছিল, সেজন্য এই শক্তি একটু বেশি। কিন্তু দুইটাই যখন লোন পেয়ার হয়, ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি বিদায় এখানে বিকর্ষণ সবচেয়ে কি থাকে? বেশি থাকে। তাহলে এই যে আমরা একটা থিওরি দিচ্ছি, এই থিওরিটাকে বলা হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। মানে যোজ্যদের স্তরে যে ইলেকট্রনগুলো থাকে, ওই ইলেকট্রনগুলো কিভাবে রিপালশন করবে, কিভাবে একটা আরেকটাকে কি করবে? বিকর্ষণ করবে। এই বিকর্ষণ তত্ত্বটাকে বলা হচ্ছে কি? ভেস্পার থিওরি। কথা কি ক্লিয়ার? তাহলে বিকর্ষণ তত্ত্বটা কি? বিকর্ষণ তত্ত্বটা হচ্ছে যদি সব জায়গায় বন্ধন জোড় ইলেকট্রন থাকে, ইলেকট্রন ঘনত্ব সব জায়গায় সমান থাকে, বন্ড পেয়ার বিকর্ষণ সব জায়গায় সেম থাকে, সেই জন্য বন্ধন কোণ একরকম। কিন্তু কোনো কারণে যোজ্যতা স্তরে যদি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে, নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায় তার বিকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। এটাই এই তত্ত্বটা বলতেছে, আমি না। তার বিকর্ষণ ক্ষমতা কি পায়? বৃদ্ধি পায়। ফলে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ জনিত কারণে অ্যামোনিয়ার বন্ধন কোণ কি হয়ে যায়? কমে যায়। এটার ক্ষেত্রে বন্ধন কোণ আরো কমে যায়। বন্ধন কোণ এখানে কমে কত হয়? হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কোণ কমে হয় 104 কত ডিগ্রি? 5 ডিগ্রি। বলো। না, বন্ধন কোণ নির্ণয়ের কোনো সূত্র নেই, মানটা মনে রাখতে হবে। হ্যাঁ, ওনারা চাঁদা দিয়ে মিলে বের করছিল যোগ্যতার, এইভাবে এক্সরে রিপোর্ট নিয়ে তারপর মিলে দেখছে কতটুকু হয়েছে। কেমন? তো স্যার আমরা কি শিখতেছি? আমরা কমে যাচ্ছে কিনা বেড়ে যাচ্ছে কিনা শুধু সেটা শিখতেছি। এক্সাক্ট মার্কার জন্য চিত্রটা লাগবে, অরিজিনালটা। শোনো, তাহলে এখন স্যার আমি কয়টা শিখবো? উত্তর হচ্ছে 5টা, অথবা 6টা, অথবা 7টার চেয়ে বেশি না। যা দিছে এগুলোই আসবে বারবার। যদি কার কেমিস্ট্রি পরীক্ষা হয়ে যায়, সে দেখবো যে এখান থেকে কোনো না কোনো একটা, এই যে দেখছো, এখান থেকে কোনো না কোনো একটা কি আসবে। এটা স্বাভাবিক, সিম্পল। এবার আসো, আরেকটা বিষয় আমি বলি, সেটা খেয়াল দাও। সেটা হচ্ছে, এটা মনে করো অ্যামোনিয়া ছিল, এটা ছিল পানির অণু। এখন অ্যামোনিয়ার মতো আরেকটি যৌগ আছে যেটার নাম হচ্ছে PH3 বা কি? ফসফিন। তাহলে ফসফিনের ক্ষেত্রে কি ছিল? ফসফরাস ছিল। ভালো করে বুঝো কিন্তু এখন। তো ফসফরাসের ইলেকট্রন ঘনত্ব আমরা যদি লিখি ফসফিনের ক্ষেত্রে, কথা ভালো করে শুনি, তাহলে এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। তার মানে ভাই আমি এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি। তোমাদের আগে বুঝতে হবে স্যার কি নিয়ে আলোচনা করছি। এই যে অ্যামোনিয়া আর PH3 বুঝাতে চাচ্ছি, এখানে যেমন একটা লোন পেয়ার ছিল, এখানেও তো একটা লোন পেয়ার। ফলে একটি লোন পেয়ারের কারণে এখানে যেমন ইলেকট্রন ঘনত্ব বেশি ছিল, এখানেও ইলেকট্রন ঘনত্ব কি আছে? বেশি আছে। আর বাদ বাকি ইলেকট্রনগুলো এইভাবে আছে। ওকে, তো ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে এটাও তো কি করবে? বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করে বন্ধন কোণের পরিমাণ কমাবে। কমালে এটার মান আর এটার মান সমান হয় নাই কেন? এটাই হচ্ছে এখন প্রশ্ন। এই দুইটার ক্ষেত্রে সংকরণ একই রকম, আকৃতি একই রকম, কিন্তু বন্ধন কোণ সমান হইল না কেন? যদি এরকম কোনো প্রশ্ন আমাদেরকে করা হয়, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব? এই প্রশ্নের উত্তর দিতে হবে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। কি দিয়ে ভাই? ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি এবার ভালো করে বলি। এখানে কেন্দ্রীয় পরমাণু ছিল নাইট্রোজেন, এখানে কেন্দ্রীয় পরমাণু ছিল ফসফরাস। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা তোমরা জানো ফসফরাসের তুলনায় অনেক বেশি। ফলে নাইট্রোজেন কিন্তু বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টানার একটা কি আছে? ক্যাপাসিটি আছে। নাইট্রোজেন বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্যাপাসিটি আছে। নাইট্রোজেন বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্যাপাসিটি আছে। কথা বুঝিও। কিন্তু ফসফরাসের এরকম এক্সট্রা কোনো কি নেই,
তড়িৎ ঋণাত্মকতা নেই। ফলে ফসফরাস কিন্তু এভাবে করে কি করতে পারবে না, বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারবে না। তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রনগুলো যদি নাইট্রোজেনের কাছে আসে, একই জায়গায় চলে আসলে তখন বিকর্ষণ বেড়ে যাবে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যাবে। ফলে এই বন্ধনটা একটু প্রসারিত হয়ে যাবে, বন্ধনটা একটু কি হবে, প্রসারিত হবে। এই জন্য হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণের পরিমাণ বেশি, কিন্তু এখানে হাইড্রোজেন ফসফরাস হাইড্রোজেন বন্ধন কোণের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কি কম। আমি আবার বলছি, কথাটা বুঝো। তাহলে আগে ব্যাখ্যা দিছি লোন পেয়ার ইলেকট্রন দিয়ে, এবার ব্যাখ্যা দিচ্ছি কি দিয়ে, বন্ড পেয়ার দিয়ে। এখানে বন্ড পেয়ার বিকর্ষণ হচ্ছে, এখানেও বন্ড পেয়ার কি হচ্ছে, বিকর্ষণ হচ্ছে। কিন্তু এটার তুলনায় এটাতে বন্ড পেয়ার বিকর্ষণ কি হচ্ছে, কম হচ্ছে, এখানে বেশি হচ্ছে। এখানে বেশি হচ্ছে কেন, কারণ নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এটি বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টানলে ইলেকট্রনগুলো কেন্দ্রীয় পরমাণুর দিকে চলে আসে, তখন তারা পরস্পরকে বিকর্ষণ করে ইলেকট্রন এই বন্ধনগুলোকে কিছুটা কি করে দেয়, বৃদ্ধি করে দেয়। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো এখন? তাহলে দেখো, যখন মিথেনের সাথে অ্যামোনিয়া তুলনা করবা, শুধু লোন পেয়ার ভিন্নতা দেখাতে হবে। মিথেনের সাথে PH3 তুলনা করলো, এটা তো লোন পেয়ার নাই, এটা তো লোন পেয়ার আছে। কিন্তু যখন এমন দুটি যৌগ নিবে দুইটাতেই কি আছে, লোন পেয়ার আছে, তখন আর লোন পেয়ার দিয়ে ব্যাখ্যা দিলে হবে না, তখন ব্যাখ্যা দিতে হবে কি, ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। যে দুইটার মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার বন্ধন কোণ কি হবে, বেশি হবে। কেন, ইলেকট্রোনেগেটিভিটির কারণে সে যখন ইলেকট্রনকে টেনে নিবে, সেগুলো তার কেন্দ্রের দিকে চলে আসবে, তখন তারা পরস্পরকে বিকর্ষণ করে কিছুটা কি করে দিবে, প্রসারিত করে। সবাই কি বুঝতে পারছো, ভালো করে বুঝতে পারছো? কোনো সমস্যা আছে এটুকুতে? নাই। যদি কোনো সমস্যা বা প্রবলেম না থাকে, আমরা এবার আরো দুইটা জিনিস একই রকম করে কি করতে চাই, ব্যাখ্যা করতে চাই। এখানে পানির অণুর গঠন যেটা একই রকম গঠন, কিন্তু আমরা হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রেও দিতে পারবো। দেখো, কথা শোনো, এখানে স্যার যে যৌগটা নিয়েছি এটা হাইড্রোজেন সালফাইড, এখানে দুইটি লোন পেয়ার ইলেকট্রন আছে, আর এখানে হাইড্রোজেনের সাথে কি আছে, বন্ড পেয়ার ইলেকট্রন আছে। আমরা লোন পেয়ারের কথা যদি শুধু বলি, তাহলে আমরা বলবো যে এই লোন পেয়ার ইলেকট্রনগুলো শুধু সালফারকে কেন্দ্র করে ঘুরবে, সেজন্য মিথেনের তুলনায় এই স্ট্রেসের বন্ধন কোণ কি হবে, ছোট হবে। দেখছো, মিথেনের সাথে কম্পেয়ার করতেছি, তখন শুধু কি দিয়ে কম্পেয়ার করতেছি, লোন পেয়ার ইলেকট্রন দিয়ে। বাট তুমি যখন পানির সাথে চিন্তা করবা, পানিতেও তো লোন পেয়ার দুইটি, এখানেও লোন পেয়ার কয়টি, দুইটি। তাহলে এখন কেন এই দুইটার বন্ধন কোণ দুই রকম, যেমন H তো 92 কত ডিগ্রি, 1 ডিগ্রি। এখন তুমি যদি আমার বেসিক কাজে লাগাও, দেখবে যে সাথে সাথে উত্তর মিলে গেছে। বেসিক কি ছিল, লোন পেয়ার যদি সেম থাকে, কথা বলো, লোন পেয়ার যদি যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার বন্ধন কোণ কি বেশি, তাহলে সালফার আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, বিধায় বন্ধন কোণ কি বেশি। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কি হয়, যে অক্সিজেন, এই অক্সিজেন হাইড্রোজেন যে বন্ধন জোড় ইলেকট্রন আছে, এই বন্ধন জোড় ইলেকট্রনকে কি করতে পারে, নিজের দিকে টেনে নিতে পারে। টেনে নিলে ইলেকট্রনগুলো এক জায়গায় জড়ো হয়ে যায়, ফলে ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যায়। বিকর্ষণ বেড়ে গেলে বন্ধনটা প্রসারিত হয়, প্রসারিত হয়ে এটার তুলনায় এটার প্রসারণটা বেশি থাকে, সেজন্য বন্ধন কোণ কি থাকে, বেশি থাকে। সবাই কি বুঝতে পারছো? তাহলে আমি আবার বলছি, এই সব কথাকে একসাথে কি বলা হচ্ছে, ভেসপার থিওরি বলা হচ্ছে, ব্যালেন্সড ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তাহলে ভেসপার তত্ত্ব অনুযায়ী তিনটি ঘটনা বুঝতে হবে। এক, যদি যৌগের সবগুলো বন্ড পেয়ার থাকে, তাহলে সব জায়গায় বন্ধন কোণ আদর্শ মান মেনে চলবে। আমি আবার বলছি, যদি সবগুলো বন্ড পেয়ার থাকে, তাহলে এই মানগুলো কি মান মেনে চলবে, আদর্শ মান মেনে চলবে। কিন্তু যদি কোনো কারণে লোন পেয়ার ইলেকট্রন থাকে, যেমন এখানে লোন পেয়ার আছে, যদি কি থাকে কোনো কারণে লোন পেয়ার থাকে, লোন পেয়ার ইলেকট্রনগুলো যেহেতু কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্র করে শুধু ঘুরতে থাকে, ফলে তাদের ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, ফলে তাদের বিকর্ষণ ক্ষমতা বেশি হয়। সেজন্য লোন পেয়ারের কারণে আকৃতি বিকৃতি হয়ে যাবে, আকৃতি কি হয়ে যাবে, বিকৃতি হয়ে যাবে, এবং বন্ধন কোণ স্বাভাবিকের তুলনায় কমবে, স্বাভাবিকের তুলনায় কি। আবার যদি লোন পেয়ার সমান থাকে, যদি লোন পেয়ার কি থাকে, যেমন এখানেও একটা, এখানেও কি,
একটা। সেই ক্ষেত্রে যদি লোন পেয়ার সমান থাকে তবে সেই ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি ওই যৌগটির বন্ধন কোণ বেশি হবে, যার তড়িৎ ঋণাত্মকতা কম তার বন্ধন কোণ কম হবে। যদি লোন পেয়ার সেম হয় এখানে দুইটা এখানে দুইটি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার বন্ধন কোণ বেশি হবে, যার তড়িৎ ঋণাত্মকতা কম তার বন্ধন কোণ কি হবে, কম হবে। সবাই বুঝতে পারছো? ভালো করে বুঝতে পারছো? তাহলে এটা গেল যে বন্ধন কোণ রিলেটেড কথা, মানে এখানে এক একটি বন্ধন কোণ এক এক রকম কেন, এটার পেছনে আমরা কি দিলাম, কিছু যুক্তি দিলাম। এবার আসো তাদের আকৃতি নিয়ে কিছু কথা বলবো। কি নিয়ে? আকৃতি নিয়ে। চলো আকৃতিটা একটু দেখাই। আকৃতি মনে করো আমি একটা যৌগ লিখলাম X4। সবাই দেখেন এক হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, X হচ্ছে চারটি, 1 2 3 4। ঠিক আছে? এখানে একটি তল, এখানে একটি তল, এখানে একটি তল, এখানে একটি তল, তাহলে তল হয়েছে। এই জন্য এটার নাম হচ্ছে চতুস্তলক। চারটি তল সেজন্য নাম কি বলে? চারটি তল সেজন্য নাম কি? সেজন্য নাম হচ্ছে চতুস্তলক। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এটা X4 না হয়ে X3 হয়ে যায় তো স্যার আরেকটা ইলেকট্রন কই গেল, আরেকটা বন্ধন জোড় ইলেকট্রন, এটা মনে করো বন্ধন করলে লোন পেয়ার। তাহলে যখন এই একটা X বন্ধন করবে না সাথে সাথে বন্ধনটা চলে গেল, বন্ধনটা চলে গেলে এই চাপটাও চলে গেল, বলে এর আকৃতিটা কি হয়ে গেছে, পিরামিডের মতো হয়ে গেছে। বলে যখন X4 ছিল তখন আকৃতি ছিল চতুস্তলকীয়, যখন X3 হয়েছে তখন হয়ে গেছে কি পিরামিড। এখন এখানে যদি আরো একটি কমে যায় X2, তাহলে লোন পেয়ার হয়ে গেছে কয়টি? দুইটি। X2 মানে এটাও চলে গেছে মনে করো, তাহলে তার আকৃতিটা হয়ে গেছে উল্টো কি আকৃতি, ভি আকৃতি। এই জন্যই CH4 এর আকৃতি চতুস্তলকীয়, NH3 PH3 এদের আকৃতি পিরামিডীয়, আর H2O H2S এদের আকৃতি হচ্ছে উল্টো ভি আকৃতি। তাহলে বুঝতে পারছি? বুঝতে পারছো? এতক্ষণ যা আলোচনা করছি সেটা হচ্ছে পড়ার মেইন অংশ বা সারমর্ম নির্যাস যেটাকে বলি আমরা, সেটা আমাদের এখন পরবর্তী দায়িত্ব হচ্ছে তোমাদেরকে একবারের মতো সবগুলো করা, শেষবারের মতো আরেকবার কি করে দেওয়া, আরেকবার বুঝাই দেওয়া। চলো তাহলে আমরা একবার দেখে ফেলি কথাগুলো। তোমাদের কাজ হচ্ছে শুধু দেখার পর যদি কোনো প্রবলেম থাকে সাথে সাথে বলতে হবে। আমি অলরেডি এটা তোমাদেরকে করাই ফেলছি, দেখো তো বুঝছো কিনা। ব্যাসপার তত্ত্ব কি বন্ধন কোণের উপর নিঃসন্দেহে ইলেকট্রন যোগনের কি প্রভাব, দেখো তো এটা রিডিং করে দেখো তাড়াতাড়ি, কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি। সাউন্ড রিডিং করে ফেলো। কোনো প্রশ্ন আছে? নাই। চলো তাহলে এর পরেরটাতে যাই। এরপর বলছে অ্যামোনিয়া অণুর গঠন আলোচনা করো এবং বন্ধন গুণ আলোচনা করো। তো অ্যামোনিয়া অণুর যে গঠনের এই রিডিং গুলো করতে গেলে স্যারকে আরেকটু করে বুঝাইতে হবে, এরপর তোমরা রিডিং করতে পারবে। কেমন? তাহলে আমি একবার বুঝাই ফেলি। কোন একটা যৌগ যদি দেয় আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যৌগটির কেন্দ্রীয় পরমাণু কি করা, ইলেকট্রন বিন্যাস করা। 1s2 2s2 2px1 2py1 2pz1। ভাইয়া সবাই বুঝেন তাড়াতাড়ি। তাহলে নাইট্রোজেন পরমাণুতে যদি sp3 সংকরণ ঘটে, কথা শোনো, যদি কি সংকরণ, তাহলে যোজ্যদের স্তরের একটি s অরবিটাল তিনটি p অরবিটাল কি হয়ে যাবে, মিশ্রিত হবে। মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন চারটি নতুন অরবিটাল কি পাওয়া যায়। এই যে সমশক্তি সম্পন্ন কয়টি, চারটি নতুন অরবিটাল পাওয়া গেছে। প্লিজ খেয়াল করেন। তাহলে এই ক্ষেত্রে 1 নাম্বার 2 3 4 আপনি দেখবেন 1 নাম্বারটাতে কিন্তু ইলেকট্রন দুইটা আছে, বলে তারা নতুন করে সমযোজী বন্ধন করার দরকার নেই। কিন্তু 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে কিন্তু অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন আছে, বলে তারা তাদের একটি করে ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করবে। হাইড্রোজেনের কোন অরবিটাল, হাইড্রোজেনের
1s1 এই অরবিটালের সাথে শেয়ার করবে। শেয়ার করলে নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেনের তিনটি বন্ড পেয়ার ইলেকট্রন হবে, আর এই দুইটি ইলেকট্রন কি হিসেবে থেকে যাবে? লোন পেয়ার ইলেকট্রন হিসেবে থেকে যাবে। এটাকে যদি আবার চিত্র দিয়ে দেখাই, সংকরিত চারটি অরবিটাল ছিল এরকম 1 2 3 4। এই প্রথমটাতে ইলেকট্রন আছে দুইটি, এটা বন্ধনে অংশগ্রহণ করে নাই। এর পরগুলোতে ছিল একটি, যেখানে একটি একটি ছিল সেগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন জুড়ে ইলেকট্রন কি করে? এই বন্ধনটাকে বলা হয় নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন জুড়ে ইলেকট্রন। ফলে এই ইলেকট্রনগুলোর ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, কিন্তু লোন পেয়ার হওয়ায় এদের ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। এটি বিকর্ষণ করে বন্ধন কোণ কমাই ফেলবে। ফলে কেন্দ্রীয় পরমাণুতে যদি নাইট্রোজেন থাকে, এটা নাইট্রোজেন হাইড্রোজেন, এটা নাইট্রোজেন হাইড্রোজেন, এটা নাইট্রোজেন হাইড্রোজেন, এটা লোন পেয়ার। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমার এমনি সময় কম, কেমন? তাহলে এটাকে যদি আমরা এটার সাথে মিলাই দিই, এই আকৃতিটাকে কিসের মতো পেয়ে গেছে দেখি বলো তো? কিসের মতো পেয়ে গেছে? পিরামিড। একটা পিরামিডের এই নাইট্রোজেনটাকে যদি শীর্ষবিন্দু ধরি, তাহলে এটার শীর্ষবিন্দুতে আছে। আর এই নিচের অংশটাকে যদি তল চিন্তা করি, তলের কৌণিক বিন্দুগুলোতে কে আছে? হাইড্রোজেন আছে। এবং এখানে বন্ধন কোণের পরিমাণ 109.5 ডিগ্রি না হয়ে কত ডিগ্রি হয়ে যাবে? এই ক্ষেত্রে আমরা শুধু একটা জিনিসই ব্যাখ্যা করবো, কি থাকার কারণে? লোন পেয়ার। আর কিছু বলার দরকার নাই, কারণ মিথেনে তো কি ছিল না? লোন পেয়ার ছিল না। লোন পেয়ার থাকার কারণে লোন পেয়ার বন্ড পেয়ারকে কি করবে? বেশি বিকর্ষণ করবে। বন্ড পেয়ারকে যে বিকর্ষণ করবে সেটার তুলনায়, সেই জন্য মূলত বন্ধন কোণ কমে কত ডিগ্রি হয়ে যায়? 160 ডিগ্রি। এবার রিডিং করো, তাড়াতাড়ি রিডিং করো। একবার চোখ বুলাই নাও, চোখ বুলাই নিয়ে কথাগুলো বুঝো কিনা দেখো। আমার ইলেকট্রিক বিন্যাসের সাথে মিলাই করো, তাহলে বুঝতে পারবে। কি বলছে? অ্যামোনিয়া অণুর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এই যে স্যার নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখাইছে। sp3 সংকরণের ফলে যে চারটি সমতুল সংকর অরবিটাল সৃষ্টি হয় তাদেরকে সাই 1 2 3 দিয়ে দেখাইছে। এরপর নাইট্রোজেন পরমাণুর বন্ধনশীল ইলেকট্রন কোনটাতে কয়টা করে ইলেকট্রন আছে সেটা দেখাইছে। এই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে একটি করে ইলেকট্রন আছে তারা তাদের ইলেকট্রন হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অধিক্রমণ করে, নাইট্রোজেন হাইড্রোজেন তিনটি কি করে? সিগমা বন্ধন গঠন করে। তাহলে এই তিনটা জায়গায় তিনটা হাইড্রোজেন এসে বন্ধন সৃষ্টি করবে বুঝাইছে। অ্যামোনিয়া অণু সৃষ্টি হয় এবং এই তিনটি অরবিটালের মধ্যকার বিকর্ষণ অপেক্ষা সাই 1 এর নিঃসঙ্গ ইলেকট্রন দ্বারা তাদের উপর বিকর্ষণ বেশি হয়। কেন? কারণ বলছিল এখানে ইলেকট্রন ঘনত্ব কি? বেশি। ফলে অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণ কিছুটা কমে গিয়ে কত ডিগ্রি হয়ে থাকে। আর অণুর আকৃতি দেখতে কিরকম? এটা ত্রিকোণাকার পিরামিডের নিয়ে, যার শীর্ষবিন্দুতে নাইট্রোজেন এবং তলের কৌণিক বিন্দুতে কি আছে? হাইড্রোজেন আছে। কথা কি বুঝতে পারছো এখন? বলো। পিরামিড আকৃতি চতুস্থলকীয় তো নাই ভাই, চতুস্থলকীয় হইতে গেলে চারটা তল লাগবে, এই তলটা কাটা গেছে, এই জন্য এটা কিসের মতো দেখাচ্ছে? এখন পিরামিডের মতো। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। এখন একইভাবে শোনো, একইভাবে আমি এখন আর ব্যাখ্যা দিব না। এখন তোমরা নিজেরাই পানির অণুর গঠনটা ব্যাখ্যা করতে পারবে। কিরকম? পানির অণুতে কেন্দ্রীয় অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটি, যেখানে যোজ্যদ স্তরের একটি s অরবিটাল তিনটি p অরবিটাল মিলে তখন কি সংকরণ হবে? sp3। সেই ক্ষেত্রে সবগুলো অরবিটাল দেখতে কিরকম লাগবে? একই রকম। তবে এর ক্ষেত্রে প্রথম দুইটি অরবিটালে যেহেতু দুটি করে ইলেকট্রন আছে তারা ইলেকট্রন শেয়ার করবে না, শেষের দুইটি অরবিটালে যেহেতু একটি একটি করে আছে তারা ইলেকট্রন শেয়ার করবে। তারা এই জায়গাগুলোতে ইলেকট্রন কার সাথে শেয়ার করবে? হাইড্রোজেনের সাথে শেয়ার করবে। এভাবে কিসের অণু গঠিত হবে? পানির অণু। এই দুটি লোন পেয়ার ইলেকট্রন থেকে যাওয়ায় লোন পেয়ার বিকর্ষণ কি হবে? বেশি হবে। লোন পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা কি? বন্ড পেয়ার। এখানে সব বিকর্ষণ আছে, কিন্তু লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে কি? বেশি। লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ তার তুলনায় কম, আর বন্ড পেয়ার বিকর্ষণ একেবারে কি? কম। তাহলে এটার তুলনায় এটার বিকর্ষণ অনেক বেশি না? বিকর্ষণ অনেক বেশি হওয়ার কারণে বন্ধন কোণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। সবাই কি বুঝতে পারছো? ভালো করে বুঝতে পারছো? ওকে। আশা করি এটা রিডিং করার কোনো কি নেই, প্রয়োজন নেই। প্রয়োজন আছে? একই রকম ব্যাখ্যাটা আমরা হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে দিতে পারবো। শুধু এটা চিন্তা করো, এই ব্যাখ্যাটা দেখো। পানির বন্ধন কোণ 104.5 ডিগ্রি,
হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ 92.1 ডিগ্রি। এখন যুক্তি দিতে হবে পানির চেয়ে হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ কম কেন, অথবা এটার তুলনায় এটারটা কি বেশি কেন? এর উত্তর কি? এর উত্তর হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। স্যার বলছিলাম যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার বন্ধন কোণ কি হয়? বেশি হয়। যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার বন্ধন কোণ কি হয়? কম হয়। ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে কি হয় যে স্যার, এই ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে এই যে অক্সিজেন হাইড্রোজেন বন্ধনগুলো ছিল, এই বন্ধনগুলো ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে কি করে? টেনে নেয়। টেনে নেওয়ার কারণে এই বন্ড পেয়ার বিকর্ষণ বেড়ে যায়। বেড়ে যাবে বন্ধন কোণটা কি হয়ে যায়? বড় হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? তাহলে লোন পেয়ারের বিকর্ষণের কারণে বন্ধন জোট কমে, বন্ধন কোণ কমে, আর বন্ড পেয়ারের বিকর্ষণের কারণে বন্ধন কোণ বাড়ে। ক্লিয়ার? এই কথাটা এখানে লেখা আছে, তোমরা যারা একবার রিডিং করে নিতে পারো তাড়াতাড়ি। ঠিক আছে? ওকে, পারা যাবে, পারা যাবে। একই ব্যাখ্যাটা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেওয়া যাবে, PH3 এর ক্ষেত্রে দেওয়া যাবে। শুধু NF3 এখানে দেখি তোমাদের মধ্যে ব্রিলিয়েন্ট কেউ আছে কিনা, এখনই বের হয়ে যাবে। NH3 এটাতে নাইট্রোজেন একটি লোন পেয়ার আছে, বন্ধন কোণ 160 ডিগ্রি। NF3 এটা তো নাইট্রোজেন একটা বন্ধন লোন পেয়ার আছে, কিন্তু বন্ধন কোণ 102 কত ডিগ্রি? 5 ডিগ্রি। আমাদের প্রশ্ন, এই দুইটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কে? নাইট্রোজেন। তাহলে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কি ছিল এবং নিঃসঙ্গ ইলেকট্রন জন্য কি ছিল? তারপরও বন্ধন কোণ সেম হইল না কেন? এটারটা কমে গেল, এটারটা বেড়ে গেল কেন? এই ব্যাখ্যাটা যদি কেউ দিতে পারে হাত তুলবে। যে দিতে পারবে সে নিঃসন্দেহে ব্রিলিয়েন্ট। ভাবতে হবে কি হচ্ছে এখানে, কেন বন্ধন কোণ কম বেশি হচ্ছে? এতক্ষণ ধরে পড়াইছো এটাই, কম বেশি হওয়ার পেছনের কারণগুলো। ইয়েস, তো এই বন্ধন কোণের উপর কিভাবে প্রভাব ফেলছে চলো সেটা দেখি। এই দেখো এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে যে বন্ধনগুলো ছিল, ভাই আমি লোন পেয়ারের কথা এখানে বলবো না। কেন জানো? কারণ লোন পেয়ার তো দুই জায়গায় কি আছে? সেম আছে। তবে লোন পেয়ারের প্রভাবটা এখানে তত বেশি গুরুত্ব পাচ্ছে না। কথা বুঝিও, আমি কিন্তু কারেন্ট আসছে, তারপরে এখনো জেনারেটর দিয়ে চালাচ্ছি, বুঝতেছ? তোমাদের যাতে সিকোয়েন্স করে না যায় ব্রেন থেকে, যে বুঝতেছি ওই ফ্লোটাকে ধরে রাখছি, যাতে অন্য ফ্লোতে না যায়। হয়তো 2 মিনিট 3 মিনিট লাগবে, কিন্তু আমি চাচ্ছি না। এই দেখো, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এইখানে এরকম বন্ধন জোড় ইলেকট্রনগুলো মনে করে এরকম ছিল। এগুলো হচ্ছে সবগুলো কি বন্ধন জোড় ইলেকট্রন। তো এখন এখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় ইলেকট্রনগুলো কার দিকে চলে গেছে? নাইট্রোজেনের দিকে চলে গেছে, নাইট্রোজেনের দিকে চলে গেছে, নাইট্রোজেনের দিকে চলে গেছে। তো স্যার বলছি যখন কেন্দ্রের দিকে চলে আসে, এক জায়গায় চলে আসে না, তো এক জায়গায় আসলে বিকর্ষণ বেশি হবে না? বিকর্ষণ বেশি হলে বন্ধন কোণ কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এই জন্য বন্ধন কোণ এখানে কি আছে? বেশি আছে। এখন এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ভাইয়া নাইট্রোজেনের তুলনায় ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন ইলেকট্রন কাছে না এসে কোথায় চলে গেছে ভাই? দূরে চলে গেছে। দূরে চলে গেছে বলে এখানে বিকর্ষণ তেমন হচ্ছে না, বিকর্ষণ তেমন হচ্ছে না বলে তারা কোথায় চলে আসছে? বন্ধন কোণ, বন্ধন কোণ কিছুটা কাছে চলে আসছে। কাছে চলে আসার কারণে বন্ধন কোণের পরিমাণ কি হয়ে গেছে? কমে গেছে। কথা কি বুঝতে পারছো? তাহলে আবার বলছি, বন্ধন কোণের পরিমাণ এটি লোন পেয়ারের ক্ষেত্রে প্রভাব ফেলবে একরকম, বন্ড পেয়ারের ক্ষেত্রে প্রভাব ফেলবে কি একরকম। লোন পেয়ার যত বিকর্ষণ বিষয়ে বন্ধন কোণ কমতে থাকবে, বাট বন্ড পেয়ার যত বিকর্ষণ হবে বন্ধন কোণ তত কি হতে থাকবে? বাড়তে থাকবে। কথা বুঝতে পারছি? মনে করে এটাই বন্ধন কোণ, এটা কি কোণ?
এটা 109.5টি। এখন লোন পেয়ার বিকর্ষণ মানে তাদেরকে বাইরে থেকে বিকর্ষণ করে এরকম করে ছোট করে ফেলে। এ দেখছো লোন পেয়ার যখন বিকর্ষণ করে বাইরে বিকর্ষণ করে বন্ধনকে কি করে ফেলে এরকম ছোট করে ফেলে। এটার নাম হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার বিকর্ষণ এইভাবে। কিন্তু যখন বন্ড পেয়ার বিকর্ষণ মানে একে বিকর্ষণ করতেছে, তখন এরা নিজেরা বিকর্ষণ করে দূরে সরে গেলে তখন কিন্তু বন্ধন কোণ আরো কি হয়েছে, বড় হয়েছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো এখন? ওকে। আমরা যত রকম সম্ভাব্য বন্ধন চেঞ্জ হতে পারে সবকিছু এখানে কি করছি, আলোচনা করছি। কিন্তু ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের জন্য এতটুকু তো হবে না। তো স্যার ওরা কি করবে, যে ওরা বাসায় বসে এই স্লাইডে যতগুলো যৌগ আছে সবগুলো যৌগ নিজে নিজে একবার অরবিটাল চিত্র এটা প্র্যাকটিস করবে, ইলেকট্রন বিন্যাস লিখে। এরপর এগুলো কি বলবেন স্যার? জি স্যার, এগুলো সব প্র্যাকটিস করবো, কারণ যে ব্রিলিয়েন্ট সহজ কথা, কারণ সে ব্রিলিয়েন্ট সেইগুলোই করবে। ও তোমার মতো তো বাহুবলী দেখে না, ও তোমার মতো রিলস ভিডিও দেখে না, তাহলে ও কি করে? ও এগুলোই করবে, ওর জন্য এগুলো সব। বুঝতে পারছো? লাস্ট লিখো কার্বন ডাইঅক্সাইডের উপর ত্রিমাত্রিক গঠন আলোচনা করো। এটা তোমরা লিখিও, আমার সাথে সাথে তোমরা লিখিও। কার্বন ডাইঅক্সাইড হলো ত্রিমাত্রিক গঠন আলোচনা করো, আমার সাথে সাথে তোমরা এটা লিখিও। কার্বন ডাইঅক্সাইড এটা গাঠনিক সংকেত হচ্ছে ভাই এরকম। এখানে কার্বনের সাথে অক্সিজেনের দুটো সিগমা বন্ধন আছে আর দুটো পাই বন্ধন আছে, আর অক্সিজেনের কাছে দুটি লোন পেয়ার ইলেকট্রন আছে। তোমাদের কি স্যার সমীকরণ করেছিলাম মনে আছে? হাইব্রিডাইজেশন বের করার সূত্র হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ধন থেকে। তাহলে বলো তো কার্বনের ক্ষেত্রে যেহেতু সিগমা বন্ধন দুইটি, তাহলে কি সমীকরণ করছে? sp। আর অক্সিজেনের ক্ষেত্রে একটা সিগমা বন্ধন দুইটা লোন পেয়ার, মোট তিনটি বিদায় কি সমীকরণ? sp2। একটা সিগমা দুইটা লোন পেয়ার, তাহলে এটা কি সমীকরণ? তার মানে কার্বন ডাইঅক্সাইড যৌগে কেন্দ্রীয় কার্বনের ঘটছে sp সমীকরণ, অক্সিজেনের ঘটছে কি সমীকরণ? sp2 সমীকরণ। একদম সিম্পল ভাবে আমরা কি করে ফেলছি, বের করে ফেলছি। অরবিটাল চিত্র আঁকার নিয়ম হচ্ছে প্রথমে এই ঘটনাগুলো ইলেকট্রন বিন্যাস দিয়ে তোমাকে দেখাতে হবে। মানে তোমাকে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখাতে হবে। কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1 2px1 2py1 2pz1। কার্বন এই পরমাণুটির যখন sp সংকরণ ঘটে, বুঝা কি সংকরণ? sp একটা s অরবিটাল একটি p অরবিটালের সাথে হয়ে যায়, মিশে যায়, তখন দুইটি সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল পাওয়া যায়। এই যে একটি s একটা p মিলে দুইটি সমশক্তি সম্পন্ন কি অরবিটাল পাওয়া গেছে ভাইয়া? নতুন অরবিটাল পাওয়া গেছে। আর বাকি দুইটি অসংকরিত অরবিটাল যেরকম আছে সেরকম থেকে গেছে। তোমাদেরকে আগেই পড়াইছিলাম সংকরিত অরবিটাল গুলো সিগমা বন্ধন গঠন করবে, অসংকরিত অরবিটাল গুলো পাই বন্ধন গঠন করবে। তারপরে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে sp সংকরিত কার্বন পরমাণু দুইটা সিগমা বন্ধন ও দুইটি কি বন্ধন গঠন করবে, পাই বন্ধন গঠন করবে। এবার আসো আমরা কার্বনের পাশাপাশি যদি অক্সিজেন নিয়ে একটু চিন্তা করি। অক্সিজেন 8টি ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2px2 2py1 2pz1। তো অক্সিজেনে যদি আমরা sp2 সংকরণ ঘটাই, একটা s দুইটা p মিলে sp2, তাহলে অক্সিজেন পরমাণুর যদি sp2 সংকরণ ঘটে তাহলে সেই ক্ষেত্রে 1s2 2ψ2 2ψ2 2ψ1 আর এখানে 2pz1। এগুলো হচ্ছে সব সংকরিত অরবিটাল, যেখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে বিধায় এটা একটা সিগমা বন্ধন করবে, এই দুইটা কোনো বন্ধন করবে না বিধায় দুটো হিসেবে থেকে যাবে লোন পেয়ার। আর অসংকরিত অরবিটালকে কি বন্ধন গঠন করবে? পাই বন্ধন গঠন করবে। দেখছো স্যার এখানে যে ঘটনাগুলো ঘটবে সবগুলো ঘটনা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আবার কি করছি, ব্যাখ্যা করছি। কোনগুলো লোন পেয়ার থাকবে, কোনটা সিগমা বন্ধন করবে, কোনটি পাই বন্ধন করবে ইত্যাদি।
এই জিনিসটা বুঝাইতে গিয়ে ওই নিয়মটা বলছি, সংকরিত অরবিটাল সিগমা বন্ধন গঠন করে, অসংকরিত অরবিটাল পাই বন্ধন গঠন করে। সংকরিত অরবিটালে দুটি ইলেকট্রন থেকে গেলে সেটি সমযোজী বন্ধন তৈরি করে না, সে লোন পেয়ার ইলেকট্রন হিসেবে কি থেকে যায়। ক্লিয়ার? এখন চলো একই ঘটনাটা আবার কি দিয়ে দেখাতে হবে, চিত্র দিয়ে দেখাতে পারলে তোমার শেষ, আর কোনো কাহিনী নেই। প্রথমে কার্বন দিয়ে শুরু করি ভাই। কার্বনের কি সংকরণ করছে? sp। তাহলে sp সংকরিত কার্বন পরমাণু হচ্ছে ভাইয়া এরকম, এই যে sp সংকরিত কার্বন, এখানে কয়টি ইলেকট্রন আছে? 2টি। এখন এর সাথে অধিক্রমণ করবে sp2 সংকরিত কে? অক্সিজেন। এখন তোমরা sp2 সংকরিত অরবিটালের চিত্র জানো এরকম 1 2 এবং কি 3, এটাই তো sp2 সংকরিত। এখন এর মধ্যে যেটা এর সাথে শেয়ার করবে সেটা কোনটি? যেখানে একটি ইলেকট্রন আছে সেটা এখানে কি হবে? শেয়ার হবে। যেখানে দুটি ইলেকট্রন আছে সেগুলো কিন্তু কারোর সাথে কি হয় নাই? শেয়ার হয়নি। দেখছো, এগুলোই বোঝার বিষয়। একইভাবে এখানে যেটা sp2 সংকরিত অক্সিজেন আসবে সে তার সিঙ্গেল ইলেকট্রনকে এর সাথে কি করবে? শেয়ার করবে। আর যেগুলো জোড়ায় ইলেকট্রন আছে সেগুলো কিন্তু যেভাবে আছে সেভাবে কি থেকে যাবে। তাহলে এখন কেন্দ্রীয় পরমাণুটা কে ছিল? কার্বন। এদিকে আসছে কে? অক্সিজেন। এদিকে আসছে কে? অক্সিজেন। অক্সিজেনে কি থেকে গেছে? লোন পেয়ার ইলেকট্রন কি থেকে গেছে। কথা কি ক্লিয়ার? তুমি চাইলে এগুলোকে এভাবে করেও কি করতে পারবে? দেখাতে। এখনো কিন্তু কি বন্ধন গঠিত হয় নাই? পাই বন্ধন গঠিত হয় না। এবার সংকরিত অরবিটালের কাজ শেষ। এই যে দুটি অসংকরিত অরবিটাল আছে এগুলো এখানে দেখাইতে হবে। কিভাবে দেখাবো? দেখো, অসংকরিত অরবিটাল, এই অরবিটালটাকে মনে করো স্যার মনে করলাম এটা একটি অসংকরিত অরবিটাল, কথা বুঝিও। তাহলে এটাকে দেখাই ফেলছি। এবার আরেকটি অসংকরিত অরবিটাল যেটি আছে সেটি হচ্ছে এটি, সেটা মনে করলাম এটার সাথে কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে আছে। কোনো সমস্যা আছে এটুকুতে? এই কেটে কোনো সমস্যা আছে না? তো স্যার এই দুটা না দেখাইছেন, অক্সিজেনের উপর দেখাবেন না? হ্যাঁ দেখাবো। এর কাছে 2 পিজেট আছে, এটাকে আমি যদি এটার সাথে কম্পেয়ার করে লিখি তাহলে এটার অর্থ বরাবর লিখব, যাতে আমার বুঝাইতে কি হয় সুবিধা হয়। আর এই অক্সিজেনটা যদি এটার সাথে কম্পেয়ার করে লিখি তাহলে এইভাবে লিখবো। একটা আছে তো তুমি সুবিধা মতো করে কি দিতে পারবে। এই দেখছো, স্যার কিন্তু লিখার সময় একটা টেকনিক অ্যাপ্লাই করছি, এই টেকনিকটা অ্যাপ্লাই না করলে চিত্র মিলবে না। কি টেকনিক অ্যাপ্লাই করছি? এখানে যেহেতু দুইটা ছিল, একটার সাথে মিলিয়ে এদিকের একটাকে লিখছি, আরেকটার সাথে মিলিয়ে এদিকের আরেকটাকে লিখছি। এভাবে কেন লিখছেন স্যার? এভাবে লিখছি কারণ সমান্তরাল পরমাণু অধিক্রমণ হবে এটার সাথে এটা একটা পাই বন্ধন, আবার এটার সাথে কি হবে? এটার অধিক্রমণ হবে। দেখছো, তখন এখানে আরেকটি কি বন্ধন? পাই বন্ধন। এইভাবেই মূলত কি যৌগটি গঠিত হয়? কার্বন ডাইঅক্সাইড। শোনো, সংকরণে তুমি দুইভাবে করতে পারবা। এক হচ্ছে শুধু আমি যা করাইছি তা করলো সকল পরীক্ষায় তুমি কমন পাও। কিন্তু তুমি যদি ভালো স্টুডেন্ট হও, আমি বলবো যে শুধু আমি যা করাইছি তা করার পরেও তুমি এখানে আরো 3টা স্লাইড এইচডব্লিউ দিয়েছিল, এখানে যত যৌগ আছে সব একবার তুমি একে দেখবা। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।